বর্ষার তো মার্ক একটু কম আসছে লাস্ট এক্সামে, ওগুলো একটু কাজ করতে হবে, বুঝছো? আস্তে আস্তে আমাদের ভুলগুলো সবগুলো ঠিক করতে হবে, তাহলে যেন প্রবলেম না হয় পরের গুলাতে যে। আচ্ছা, সো আমরা এখানের মধ্যে সলিউশনটা শুরু করে দেই। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চেন। তোমরা তো স্ক্রিন দেখতে পাইতেছো নাকি? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। সো এখন ফার্স্টের কোয়েশ্চেনটা কি ছিল যে মার্ক দ্য স্কেলারস এন্ড ভেক্টরস। যে এখন এখানের মধ্যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। ডেনসিটি হলো আমাদের কি কোয়ান্টিটি? ডেনসিটি ইজ আ স্কেলার কোয়ান্টিটি, এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো তাহলে এইটা ছিল আমাদের ফার্স্টের কোয়েশ্চেন। দেন ক্যালকুলেশন রিলেটেড কোয়েশ্চেনের মধ্যে নাম্বার 1, an object accelerates sorry an object accelerates from rest থেকে কত, from rest to 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। সো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, যে রেস্ট থেকে শুরু করতেছে। ফাইনাল ভেলোসিটি হলো 10, আর ডিসটেন্স কভার করছে কত? ডিসটেন্স কভার করছে হলো 5 মিটার। তো এখন বলতেছে অ্যাসেলারেশন কত। সো তাহলে উই নো দ্য ইনিশিয়াল ভেলোসিটি, উই নো দ্য ফাইনাল ভেলোসিটি এন্ড উই নো দ্য ডিসটেন্স 5 মিটার। দিস ইজ নট টাইম, এটা হলো ডিসটেন্স। ঠিক আছে। সো এখন তাহলে ইউ জানি, ভি জানি আর এস জানি। সো তাহলে ইউ ভি আর এস রিলেটেড ফর্মুলা দিয়ে এ বের করতে হবে। সো তাহলে কোন ফর্মুলা? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফর্মুলা ইউ শুড ইউজ। যে ইউ 0, ভি হলো 10, এস হলো 5। সো তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। সো তাহলে 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2a ইনটু 5। সো তাহলে এখান থেকে এ কত আসে? এ আসে 10.0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে। কত আসে এটা? 10.0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই। দেন কি বলতেছে পরের কোশ্চেনে? a car accelerates to 72 kmph। kmph টা কি? kmph কিন্তু স্পিড, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। kmph কিসের শর্ট ফর্ম? কিলোমিটার পার আওয়ারের শর্ট ফর্ম। সো তাহলে একটা গাড়ি অ্যাসেলারেট করতেছে কত? অ্যাসেলারেটস টু, অ্যাসেলারেট করে ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? 72 kmph in 2 সেকেন্ড ইন 30 মিটার। সো তাহলে ফাইনাল স্পিড হলো 72 কিলোমিটার পার আওয়ার। সো এখন কিলোমিটার পার আওয়ার থেকে কিসে কনভার্ট করতে হবে? কিলোমিটার পার আওয়ার থেকে প্রথমে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, হুইচ ইজ মিটার, তাই না? কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে। দেন দিস ইজ হোয়াট? দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। 2 সেকেন্ড ইজ দ্য টাইম টেকেন এন্ড 30 মিটার ইজ দ্য ডিস্টেন্স। দেন अगेन ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, কি বলে এখানে তো টাইম, সরি, এখানের জন্য আমরা কি বের করব? ইনিশিয়াল ভেলোসিটি বের করব। সো উই উইল ইউজ দ্য ফর্মুলা s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। যে সুভাত ইকুয়েশনের ভালোমতো ইউজটা বুঝতে হবে। সো এই কোশ্চেনের জন্য কি ফার্স্টে 72 কিলোমিটার পার আওয়ার থেকে কিসে কনভার্ট করলাম? বর্ষা 72 কিলোমিটার পার আওয়ার থেকে ফার্স্টে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। সো 72 কিলোমিটার পার আওয়ার থেকে 20 মিটার পার সেকেন্ডে ফার্স্টে নিয়ে গেলাম। সো দিস ইজ হোয়াট? দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। The time taken is 2 seconds and the distance covered is 30 meters. So using the Suvat equation s equal to u plus v by 2 into t, we get the initial velocity to be what? 10 meter per second. So তাহলে question number 2 এর answer কত? 10 meter per second, the initial velocity. So এটা গেল আমাদের question number 2. Then the Saturn V rocket used in NASA's space program had a mass of 3,40,000 kg। 3,40,000 kg। এখন বলতেছে it took off vertically with a thrust force of 1 2 3 4 5 6 34 মিলিয়ন নিউটন, 34 মেগা নিউটন আর কি। ঠিক আছে। সে থ্রাস্ট ফোর্স কত অ্যাপ্লাই করতেছে? 34 মেগা নিউটন। তো এখন 34 মেগা নিউটনটা তো ফোর্স। কোন ফোর্স? থ্রাস্ট ফোর্স। কোন দিকে? উপরের দিকে। এখন এইটাই কি রকেটের উপর একমাত্র ফোর্স? এইটাই কিন্তু রকেটের উপর একমাত্র ফোর্স না, রকেটের একটা ওয়েট আছে না?
রকেটের তো একটা ওয়েট থাকবে কোন দিকে, নিচের দিকে। সো তাহলে থ্রাস্ট ফোর্স হলো আপওয়ার্ড, ওয়েট হলো ডাউনওয়ার্ড। সো তাহলে আমাদেরকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। নাও হাউ ডু উই ডু দ্যাট? মাস হলো 3,40,000 কেজি and the thrust force is 34 million newton or mega newton. So resultant force equal to কি হবে? The thrust force that is upward, thrust force টা upward কাজ করতেছে and weight টা কোন দিকে, নিচে কাজ করতেছে। সো তাহলে thrust force থেকে আমাদের কি করতে হবে, ওয়েটটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? We have to subtract the weight. সো তাহলে thrust force হলো এটা মাইনাস weight of the rocket. So this will give us the resultant force acting on the rocket, ঠিক আছে? resultant force acting on the rocket টা আমরা এখান থেকে পাবো and ওই যে রাউন্ড আপ করে 3 সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালু দিতে হবে। এই কোশ্চেনের জন্য তো সবগুলাতে আমাদের কততে অ্যানসার চাওয়া হয়েছে, 3 সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসারটা চাওয়া হয়েছে। পরের কোশ্চেনে কি বলতেছে, ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন। উই নো দ্য রেজাল্টেন্ট ফোর্স, মাত্রই আমরা বের করছি রেজাল্টেন্ট ফোর্স, এন্ড উই নো দ্য মাস অফ দ্য রকেট। সো তাহলে অ্যাসেলারেশনটা আমরা বের করে ফেললাম। অ্যাসেলারেশন কত আসলো, 1.38 মিটার পার সেকেন্ড স্কয়ার। যে F ইকুয়ালস টু ma ফর্মুলা দিয়ে আমরা কি বের করে ফেললাম, অ্যাসেলারেশনটা বের করে ফেললাম। যে পরের কোশ্চেনে যে অ্যাসেলারেশন চাইছে না, ক্যালকুলেট দ্য ইনিশিয়াল অ্যাসেলারেশন, সো উই ক্যালকুলেটেড দ্য ইনিশিয়াল অ্যাসেলারেশন। ভেরি গুড। সো এটা গেল। দেন বলতেছে কি, আফটার 150 সেকেন্ড, হ্যাঁ 150 সেকেন্ড পর ফাইনাল ভেলোসিটি কত হয়, 2390 মিটার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। আর ইনিশিয়ালি রকেটটা কি ছিল, রেস্টে ছিল না, ইনিশিয়ালি রকেটটা ছিল রেস্টে। সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, 0। সো হোয়াট ডাজ দিট গিভ আস, যে এভারেজ অ্যাসেলারেশন যে চাইছে, টাইম হলো 150 সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি হলো 2390 মিটার পার সেকেন্ড and initial velocity হলো 0. So what is the average acceleration? The average acceleration is 15.9 meter per second square. যে v is equal to u plus at, এই ফর্মুলা দিয়ে আমরা বের করছি, কত আসছে 15.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরের কোশ্চেনে কি বলছে, এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা এমন অ্যানসার করতে হবে। কি জিনিস, লেটস সি। রিঅ্যাকশন ফোর্স অফ কার এন্ড ইটস ওয়েট। এই জায়গাটায় কয়জন খুবই বাজে একটা সিলি মিস্টেক করছো। রিঅ্যাকশন ফোর্স অফ আ কার এন্ড ইটস ওয়েট। সো তাহলে গাড়ির উপরেই দুইটা ফোর্স কাজ করতেছে, দেখছো? both the forces are acting on the same object, and দুইটা ফোর্স যদি সেম অবজেক্টের উপর কাজ করে, then that will be what, নিউটনস ফার্স্ট ল। চোখ বন্ধ করে নিউটনস ফার্স্ট ল, যে একটা সিঙ্গেল ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যদি দুইটা ফোর্স থাকে, then this will make what, নিউটনস ফার্স্ট ল পেয়ার। সো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর জন্য যে রিঅ্যাকশন ফোর্স অফ আ কার এন্ড ইটস ওয়েট, this will make নিউটনস ফার্স্ট ল পেয়ার। দেন গ্র্যাভিটেশনাল ফোর্স অফ সান এন্ড আর্থ। এই যে এখন সান আর্থকে অ্যাট্রাক্ট করবে, আর্থ সানকে অ্যাট্রাক্ট করবে, বোথ আর গ্র্যাভিটেশনাল এন্ড বোথ আর অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। সো তাহলে this will make what, this will make নিউটনস থার্ড ল পেয়ার। দেন weight of the book, weight of a book and the force the book exerts on the earth. So weight of a book, weight of a book, এই ফোর্সটা কে এক্সার্ট করতেছে, আর্থ এক্সার্ট করতেছে বইয়ের উপর, তাই না? এই ফোর্সটা কে এক্সার্ট করতেছে, আর্থ এক্সার্ট করতেছে বইয়ের উপর। আর বইটা আর্থের উপর কি ফোর্স এক্সার্ট করবে, বইটাও তো আর্থের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে। সো তাহলে both the forces are of the same type and the forces are acting on different objects, so they will make Newton's third law pair because they are acting on different objects. Then forces between two charged particles. So তাহলে এখানের মধ্যে কি, দুইটা চার্জড পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স হোক, রিপালসিভ ফোর্স হোক, the forces type, ফোর্সের দুইটা যে টাইপ, দুইটা টাইপ সেম, ভালো কথা। দুইটা ফোর্স ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করতেছে, সো তাহলে ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করলে তো আর ফার্স্ট ল পেয়ার হইতে পারবে না। সো তাহলে ফার্স্ট ল পেয়ার হইতে না পারলে কোন ল পেয়ার হবে, থার্ড ল পেয়ার হবে। বুঝা গেছে? সো এইগুলা নিয়ে আমাদের কনসেপ্টটা খুবই ভালো মতো ক্লিয়ার রাখা লাগবে, তাহলে যেন পরে এরকম টাইপের কোশ্চেন ফেস করলে অ্যানসার করতে পারো। দেন একটা আইসবার্গ টেনে নিয়ে যাচ্ছে, এটা তো কোশ্চেন পেপার থেকে নেওয়া কোশ্চেন। এই যে টাগবোটটা কি করতেছে, আইসবার্গকে টেনে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস লেফট। সো এই টো রোপ আছে দুইটা, যেটা দিয়ে এরকম আইসবার্গটাকে এমন আটকায় রাখছে, and it is making an angle of 30 degree. All right. Drag force from the water is
330,000 নিউটন। ড্র্যাগ ফোর্সের ভ্যালু হলো 330,000 নিউটন। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, নাবিল বলো তো এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন কোনটা? কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড, এক্সিলেন্ট। এই যে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে, এই জিনিসটা আমাদেরকে কি বুঝায় দেয়? দ্য ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ফরওয়ার্ড ফোর্স। হরাইজন্টাল কম্পোনেন্ট। এক্সিলেন্ট, যে হরাইজন্টাল টোটাল কম্পোনেন্ট ফরওয়ার্ড ডিরেকশনে যত, ড্র্যাগ ফোর্সের ভ্যালুটা ওইটার সমান হবে। তাহলে পরে বোথ দ্য ফোর্সেস আর ইকুয়াল এন্ড অপোজিট। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 হইলে কি করে? শুধু কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করে। ভালো কথা। এন্ড দ্য টেনশন ইন দ্য টু রোপস আর ইকুয়াল। সো তাহলে দুইটা রোপে টেনশনের ভ্যালু সেম। ভালো কথা। এখন বলতেছে ক্যালকুলেট দ্য টেনশন ইন ইচ রোপ। সো তাহলে যে কোন একটা রোপের জন্য টেনশন বের করলেই হবে। নাও হাউ টু ডু দ্যাট আমরা এখানের মধ্যে দেখবো। দেখো ম্যাস হলো এত, ম্যাস এখানের মধ্যে আমাদের কাজে আসবে একটা কাজে, ওটা আমরা দেখবো। হ্যাঁ, কি কাজে আসে? এখন ড্র্যাগ ফোর্স হলো 330,000 নিউটন। ভালো কথা। এন্ড টেনশনের ওভারঅল হরাইজন্টাল ফোর্স গুলো, টেনশনের আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড কম্পোনেন্ট গুলো একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে ফেলবে। হোয়াট উইল রিমেইন? দা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ টেনশন। সো এখন দেখো অ্যাঙ্গেলটা কার সাথে হয় এখানের মধ্যে, আমরা কোশ্চেনটার মধ্যে যাই। এখানের মধ্যে দেখো, খেয়াল করো, টোটাল অ্যাঙ্গেল বিটুইন দ্য টু রোপস, এই দুটো রোপের মধ্যে টোটাল অ্যাঙ্গেল হলো, আচ্ছা চ্যাটে একজন কেউ কিছু বলছে, আচ্ছা না, আচ্ছা। তো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে টোটাল অ্যাঙ্গেল বিটুইন দ্য টু রোপ হলো 30 ডিগ্রি। সো এখন আমরা যদি এখানে থেকে একটা হরাইজন্টাল একটা লাইন টানি, সো তাহলে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে না? 15-15। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে হবে কস, তাই না? সো তাহলে উপরেরটার জন্য টেনশন হবে টি কস 15, নিচেরটার জন্য টেনশন হবে টি কস 15। এন্ড দুইটা টি কস 15 মিলে, হ্যাঁ, দুইটা টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট মিলে কার সমান হবে? ড্র্যাগ ফোর্সের সমান হবে, বিকজ কনস্ট্যান্ট স্পিডের কথাটা যেটা বললাম যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা। সো তাহলে দুইটা টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট মিলে ড্র্যাগের সমান হবে। টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট কত? টি cos theta. What is the value of theta? 15 degree. So তাহলে this is actually how it was calculated. কি হবে? 2t cos theta is equal to 330,000 Newton. Very good. So 2t cos theta is equal to 3000, কি বলে 330,000 Newton. So তাহলে থেটার জায়গায় 15। তো এখন এখানে টেনশনটাকে সাবজেক্ট করে টেনশন বের করলাম। What is the value of tension? 171,000 Newton. So the value of tension comes out to be 171,000 Newton. তো এই জিনিসটা নিয়ে আই হোপ কারো এখন কোনো কনফিউশন নাই আছে? কারো যদি কোনো কনফিউশন থাকে দেন এখন বলে, এই জিনিসটা ক্লিয়ার করা অনেক ইম্পর্টেন্ট। নাই। ঠিক আছে, এরপর বলতেছে কি, state and explain the effect on the motion of the iceberg if the tow ropes were longer. Assume that the tugboat's power output remains the same. So এখন tow rope যদি আমাদের লম্বা হয়, সো তাহলে মোশনের মধ্যে কি হবে? মোশনের মধ্যে কি, মোশনটা কি ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, নাকি কোনো চেঞ্জ হবে না? যাবে, এটাই তো বুঝতে পারিনি, লম্বা হলে অ্যাঙ্গেলটা কমে যাবে না? তো ওটার জন্য লম্বা হলে অ্যাঙ্গেলটা কমে যাবে। দ্যাট ইজ ভেরি গুড, ভালো অবজারভেশন, যে বড় হলে অ্যাঙ্গেলটা কমে যাবে। এটা তুমি ওই যে হর্সের ওই কোশ্চেনটা থেকে রিলেট করছো, তাই না? যে হর্স যে একটা রিভার সাইডের পাশে দিয়ে একটা বোট টেনে নিয়ে যাচ্ছিল, সো তুমি ওখান থেকে রিলেট করছো কি, অ্যাঙ্গেল যদি রোপটা লম্বা হয় দেন অ্যাঙ্গেলটা কমে যাবে। দ্যাটস ভেরি গুড। সো এটা তুমি ভালো মতো খেয়াল করছো, ঠিক আছে। কিন্তু তোমার এখানের মধ্যে কাজটা কি, যে তোমার অ্যাঙ্গেলটা কমে গেল, ভালো কথা, কিন্তু হোয়াট হ্যাপেন্স যখন নাকি তোমার কি হবে, যখন নাকি তোমার অ্যাঙ্গেলটা কমে যাইতেছে, এট দ্য সেম টাইম টেনশনের ভ্যালুটাও কি হচ্ছে, টেনশনের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কমে যাচ্ছে। বুঝছো? টেনশনের ভ্যালুটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, দ্য ডিক্রিজ ইন টেনশন এন্ড দ্য ডিক্রিজ ইন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ডিক্রিজ করলে কি হবে বলতো? যাবের একটা ইম্পর্টেন্ট জিনিস কি হয়, অ্যাঙ্গেলটা যদি ডিক্রিজ করে হোয়াট উইল হ্যাপেন, অ্যাঙ্গেলটা ডিক্রিজ করলে cos থেটার ভ্যালু, থেটার ভ্যালু যত কম থাকে টেনশনের ভ্যালুটা কি তত বাড়ে নাকি কমে?
টেনশনের ভ্যালু না কসের কম্পোনেন্টের ভ্যালু তো ভ্যালু? বাড়ে। যে অ্যাঙ্গেলের ভ্যালু যত ছোট হবে কস থিটার ভ্যালু তত বড় হবে, তাই না? হ্যাঁ অ্যাঙ্গেলের ভ্যালু যত ছোট কস থিটার ভ্যালু তত বড়। দ্যাটস ভেরি গুড। সো তাহলে অ্যাঙ্গেল কমে গেছে মানে কি কস থিটার ভ্যালু বেড়ে গেছে, আর রোপ লম্বা হয়েছে মানে কি টেনশনের ভ্যালুটা এখন কি হয়ে যাবে ফর দ্য সেম পাওয়ার, যে পাওয়ার আউটপুট যদি সেম থাকে সো তাহলে টেনশনটা কি হবে আগে যতটুকু পাইতো, যে মনে করো একটা শর্ট একটা রোপ ছিল, শর্ট একটা রোপে যতটুকু টেনশন কাজ করবে সেম তুমি যদি পাওয়ার আউটপুট দিয়ে টাগ বোর্ডটা চালাও তখন তোমার কি হবে টেনশনটা কমে যাবে না বলো তো? তো তাহলে স্প্রেড হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে তোমার টেনশনটা কমে গেল, যে টি কমে গেছে কিন্তু কস থিটার ভ্যালুটা বেড়ে গেছে। তো তাহলে টি কমলো আর কস থিটার ভ্যালুটা বাড়লো, দেন ওভারঅল তাহলে আমাদের চেঞ্জটা কি আসলো, কোনো চেঞ্জ আসলো? বুঝতে তো পারছি। তাহলে এর জন্য আমাদের ব্যাপারটা কি হবে, নো চেঞ্জ। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা গেল আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে। আর কি চিল্লাচিল্লি করতেছে পাশের বিল্ডিং এ। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে পরের জিনিসটা আমরা দেখি যে mass of a bar magnet is mass of a bar magnet is 15 gram. Two identical magnets X and Y are suspended by a light thread from point P. Like poles are faced together, so তাহলে they are repelling each other. আচ্ছা, এখানে আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ভালো কথা। The free body force diagram for magnet X is shown below. টেনশনটা এই যে টেনশনটা এইদিকে, repulsive force টা away from the magnet Y and weight is downwards. তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টেনশন। সো এখন আমরা কি জানি টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে, টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটটাকে ব্যালেন্স করবে এন্ড টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা রিপালসিভ ফোর্সের সমান হবে। সিন্স উই আর প্রোভাইডেড উইথ দ্য মাস অফ দ্য বার ম্যাগনেট, আমরা বার ম্যাগনেটের ওয়েট বের করতে পারবো না। সিন্স উই আর প্রোভাইডেড উইথ দ্য মাস উই ক্যান ডিটারমাইন দ্য ওয়েট। ঠিক আছে, সো এখন মাস হলো 15 গ্রাম। সো এখন গ্রাম থেকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। সো গ্রাম থেকে যদি কেজিতে নিতে হয় সো তাহলে উই উইল ডিভাইড বাই 1000। সো তাহলে আমরা 1000 দিয়ে ডিভাইড দিয়ে প্রথমে কি করলাম, গ্রাম থেকে মাসটাকে কিসে কনভার্ট করলাম, কিলোগ্রামে কনভার্ট করলাম। দেন the weight will be equal to what, the weight will be equal to the vertical component of tension. What will be the vertical component of tension? T cos 20. কেন cos? because vertical এর সাথে হলো 20 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে cos। সো লেটস সি পরের কোশ্চেনে, এই যে mass হলো ফার্স্ট স্টেপ, 1000 দিয়ে ডিভাইড দিয়ে আমরা কেজিতে কনভার্ট করলাম। নাও the vertical component of tension will be equal to weight। তো তাহলে এখানের জন্য কত আসে, the tension comes out to be 0.157 নিউটন। সো টেনশনের ভ্যালুটা কত আসলো, 0.157 নিউটন আসলো। সো এটা নিয়ে আই হোপ কারো কোনো কনফিউশন নাই। দেন calculate the value of R. Now that we know the value of tension, আমরা তো জানি যে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা কার সমান হবে, টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা রিপালসিভ ফোর্সের সমান হবে। সো তাহলে T sin theta will be equal to R। সো তাহলে এখান থেকে আমরা বের করে ফেললাম যে T sin theta is equal to R। সো T এর ভ্যালু তো মাত্র আগেই বের করলাম 0.157। সো তাহলে 0.157 into sin 20 করলে পরে কত আসে, 0.0537 নিউটন। সো তাহলে 0.0537 করে আমরা কি বের করলাম, we determined the value of the repulsive force between the two magnets. সো এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যাদের ভুল গেছিল তাদের কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো মতো খেয়াল রাখতে হবে, বিকজ তোমাদের পুরা কোশ্চেন পেপার সবগুলা প্রবলেম সলভ করানোর পরেও যদি এইগুলা ভুল করো ব্যাপারটা আসলে খুবই আনফরচুনেট যে তোমরা এখনো ব্যাপারগুলো ঠিকমতো বুঝতে পারলা না। এরপরে দেখো এই কোশ্চেন একদম ইজি। A passenger in an airport pulls a suitcase at a constant speed with a force of 80 Newton at an angle of 65 degree to the horizontal. Calculate the horizontal component. যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, so তাহলে 80 cos 65. This is the horizontal component. Vertical component কি হবে, 80 sin 65. So vertical component. Then কি বলতেছে, এরপরে আমাদেরকে বলতেছে a boy walks on the opposite direction in a moving walkway. একটা ওয়াকওয়েতে সে কি করতেছে, ওয়াকওয়ের কি থাকে, ওয়াকওয়ে হলো একটা কনভেয়ার বেল্টের মতো। কনভেয়ার বেল্ট চিনো না, যে কনভেয়ার বেল্টের মধ্যে আমাদের যেই ব্যাগ গুলা যে চেক করে এয়ারপোর্টে বা কোনো একটা
ফ্যান্সি রেস্টুরেন্টে যাইতে সময় আমাদের যে ব্যাগ এন্ড এভরিথিং যে সব জিনিস আমরা দেই কনভেয়ার বেল্টের মধ্যে এরকম টেনে নিয়ে যায় কমন টাইপের আর কি। সো মুভিং ওয়াকওয়েটাও এরকম যে তুমি ওয়াকওয়ের উপরে দাঁড়াইলে তোমাকে টেনে কি করবে, ওয়াকওয়েটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এখন সে কি করতেছে, তার সবকিছু একটু উল্টা দিক দিয়ে করতে মজা লাগে। সো এখন বয়টা কি করতেছে, সে ওয়াকওয়ের মধ্যে যায়, ওয়াকওয়ে যেদিকে টানতেছে বা ওয়াকওয়ে যেদিকে মুভ করানোর ট্রাই করতেছে তার অপোজিট দিকে হাঁটতেছে। হ্যাঁ, সে কি করতেছে, তার অপোজিট দিকে হাঁটতেছে। আচ্ছা, the walkway is moving with a velocity of 1 meter per second. ওয়াকওয়েটা 1 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে। এখন বয় কি করতেছে, the boy walks at a speed of 1.5 মিটার পার সেকেন্ড। সো এখন রিলেটিভ ভেলোসিটিটা কত বলো তো তাদের মধ্যে? ছেলেটা, আমরা লেফট আর রাইট দিয়ে চিন্তা করি তাহলে পরে ব্যাপারটা ইজি হয়। হ্যাঁ, walkway is moving towards right at 1 meter per second and the boy is moving towards left at 1.5 meter per second. So তাহলে in effect or overall বয়টা কি করতেছে, 1.5 মিটার সামনে যাচ্ছে and 1 মিটার পিছায় আসতেছে। কি বললাম, 1.5 মিটার সামনে যাচ্ছে and 1 মিটার পিছায় আসতেছে। সো তার মানে সে ওভারঅল কতটুকু সামনে গেল, 0.5 মিটার সামনে যাচ্ছে না পার সেকেন্ডে জাবের? হ্যাঁ ভাই। তাহলে ব্যাপারটা একটু সবাই বুঝার ট্রাই করো যে ওয়াকওয়ের ভেলোসিটি হলো 1 আর বয়ের ভেলোসিটি হলো 1.5। সো তাহলে হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি? রিলেটিভ ভেলোসিটি ইজ 0.5 মিটার পার সেকেন্ড। সো তার মানে অ্যাকচুয়ালি বয় পার সেকেন্ডে 0.5 মিটার করে কভার করে। আচ্ছা, এখন বলতেছে দ্য ওয়াকওয়ে ইজ 20 মিটার লং। সো তাহলে এই ওয়াকওয়ে 20 মিটার লং, এই ইনফরমেশন আমাদের পরের কোশ্চেনে লাগবে। ফার্স্টের কোশ্চেনে বলতেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বয় রিলেটিভ টু দ্য গ্রাউন্ড। সো তাহলে ভেলোসিটি অফ দ্য বয় রিলেটিভ টু দ্য গ্রাউন্ড কত হবে? এটা 2.5। যে ওয়াকওয়ে ইজ মুভিং টুয়ার্ডস রাইট, ওয়াকওয়েটা রাইটে যাচ্ছে এট 1 মিটার পার সেকেন্ড আর বয়টা লেফটে যাচ্ছে এট 1.5। সো তাহলে ওয়াকওয়েটাকে যদি রেফারেন্স হিসেবে ধরি, বয়টা অ্যাকচুয়ালি টুয়ার্ডস লেফট কত স্পিডে মুভ করতেছে, 2.5 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে। এই রিলেটিভ স্পিডের ব্যাপারটা কিন্তু হ্যাঁ হ্যাঁ 2.5 কেন হলো? এখানের মধ্যে জিনিসটা দেখো, এখানের মধ্যে দাঁড়াও, এটা আমরা দেখি। বয়টা তোমার কি করতেছে, আচ্ছা সরি 2.5 বলতেছি কেন, এটা তো 0.5, সরি এটা 0.5। মাত্রই তো এটা বলে আসছি যে এখানের মধ্যে কাজটা কি, বয়টা মুভ করতেছে টুয়ার্ডস লেফটে 1.5 মিটার পার সেকেন্ডে এন্ড ওয়াকওয়েটা মুভ করতেছে রাইটে কততে, 1 মিটার পার সেকেন্ডে। সো তাহলে ওভারঅল বয়ের রিলেটিভ ভেলোসিটিটা কত, 0.5, সরি 2.5 বলতেছিলাম ভুলে। তো এখন পরে কোশ্চেনে কি বলতেছে, what is the time it takes for the boy to reach from one side to the other? সো তাহলে টোটাল ওয়াকওয়ে লেন্থ কত বলছে জাবের? ওয়াকওয়ে বলছে 20 মিটার লং। সো তাহলে এই 20 মিটার লম্বা এই ওয়াকওয়েটা 0.5 মিটার পার সেকেন্ড স্পিডে যদি মুভ করো, সো তাহলে কতক্ষণ সময় লাগবে? ডিসটেন্স হলো 20 আর ভেলোসিটি কত, 0.5। সো তাহলে হোয়াট উইল বি দ্য টাইম টেকেন টু কভার দিস ডিসটেন্স? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। সো তাহলে ওইটা দিয়ে আমরা করতে পারবো কিভাবে, এই যে ফার্স্টে রিলেটিভ ভেলোসিটিটা হলো 0.5। হ্যাঁ, ফার্স্টে রিলেটিভ ভেলোসিটি হলো 0.5। নাও we know the velocity is এত, distance is 20 meter and acceleration is 0, velocity টা constant। সো তাহলে acceleration হলো 0। সো তাহলে s equal to vt minus half at squared or s equal to ut plus half at squared, একই কথা। a তো 0, সো তাহলে এই জিনিসটা ফাইনালি 0 চলেই আসবে। সো এটা নিয়ে আমাদের বদার করতে হবে না। সো ডিসটেন্স হলো 20 আর ভেলোসিটি হলো 0.5। সো তাহলে টাইমের ভ্যালু কত আসে, the time comes out to be 40 seconds। ঠিক আছে, সো তাহলে টাইমের ভ্যালু কত আসবে, 40 সেকেন্ড হবে। সবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বর্ষা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, সো তাহলে দিস ইজ হোয়াট উই হ্যাড উইথ দ্য সলিউশন। এখন আমরা স্টুডেন্ট বুকের
এনার্জি চ্যাপ্টারটা, এনার্জি যে টপিকটা আছে ওই জিনিসটা আমরা রিডিং করব, ঠিক আছে? স্টুডেন্ট বুক থেকে আমরা এই জিনিসটা গো থ্রু করব। এটার অ্যাকচুয়ালি নোট দেওয়ার কোনো মানে নাই, এগুলা জিনিস তোমরা আগে থেকেই জানো। এটা আমরা স্টুডেন্ট বুকটা লাইন বাই লাইন রিডিং পড়ে আমরা ব্যাপারগুলি ক্লিয়ার করে দিব, তাহলে যেন তোমরা বইটা তো তোমরা নিজেরাও পড়তাছো, এখন আমি পুরোটা রিডিং পড়ায় দিলে পরে তোমাদের অলরেডি বইটা পড়া হয়ে যাবে, বুঝতে পারছো? সো আমি বইটা এখানের মধ্যে শেয়ার করি। Let me see. কোথায় গেল? আজকে তো রেজাল্টের আগে লাস্ট ক্লাস, রেজাল্ট তো পরশুদিন, ওই দিন তো ক্লাস নাই। নেক্সট এক্সাম কবে? ওই যে প্রজেক্টাল এক্সাম মোশন সানডেতে, প্রজেক্টাল আচ্ছা, সহ এটা তো ওইটা ভাই সানডেতে। প্রজেক্টাল মোশন ছিলই ভাই, শুধু শুধু বাদ দেওয়ার দরকার ছিল, দিয়াই দিতা। ওই তো এখন এটা আলাদা আরেকটা নিলাম যে ওটাতে প্রজেক্টাইল মোশনের উপর এমফেসিসটা একটু বেশি থাকবে, ঠিক আছে? তো এখন আমরা এনার্জি টপিকটা শুরু করি। সো 1A আমাদের শেষ, এখন আমরা 1B করতেছি এনার্জি। লেটস সি 1A শেষে আমরা কি শিখলাম? চ্যাপ্টার 1A ফিনিশড উইথ দ্য ডিসকাশন অফ দ্য মোশন অফ আ প্রজেক্টাইলস ক্যানন বল ফ্লাইট। যে একটা ক্যানন থেকে ক্যানন বল রিলিজ করলে পরে সে কি করবে, এরকম একটা সার্টেন প্যারাবোলিক পাথে এমন মুভ করবে। An alternative way of considering the changes in movement of objects affected by gravity is to follow what happens to their energy. যে তাদের এনার্জির ভ্যালুতে কেমন কি চেঞ্জ আসে এটা নিয়ে আমরা কি করতে পারি, মোশন ইনভেস্টিগেট করতে পারি। What happens? An object held up at an amount of gravitational potential energy as a result of its position. Has an amount of gravitational potential energy as a result of its position. যে তার পজিশন ইন দ্য সারফেস অফ দ্য আর্থ অর আর্থের রিলেটিভে তার পজিশনটা কোথায় আছে ওইটার জন্য তার কি থাকবে, একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থাকবে। একটা খুবই বাজে মিসকনসেপশন থাকে আমাদের সবারই, এটা অক্টোবরে এস ব্যাচের একটা লিস্ট, সমস্যা নেই আমরা এখানের মধ্যে লিখি একটু। যেটা বলতেছিলাম যে আমাদের খুবই বাজে একটা কনসেপশন থাকে, কি জিনিস, দিস ইজ দ্য সারফেস অফ দ্য আর্থ। হ্যাঁ, this is the surface of the earth. When an object is standing on the surface of the earth, তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো যে কেউ সি লেভেলে আছে তার জিপির ভ্যালু কত, অনেকজন চোখ বন্ধ করে জিপির ভ্যালু কত বলে দেয়, 0 জুল বলে দেয়, কিন্তু এটা খুবই বড় একটা ভুল, ঠিক আছে? the gp is not 0 joule at the surface of the earth. The gpe is not 0. কেন? because the distance, হ্যাঁ, the distance that we have to consider actually is from the center of the earth. So তাহলে তুমি আর্থের সারফেসে আছো মানে কি, you are already a certain distance away from the center of the earth, তাই না বলো? Whenever you are on the surface of the earth, you are already at a certain distance away from the center of the earth. So আর্থের সেন্টার থেকে তোমার একটা ডিসটেন্স আছে, কতটুকু ডিসটেন্স, আর্থের রেডিয়াস সমান ডিসটেন্স। সো তার মানে even when at the surface of the earth you have a gravitational potential energy. Okay Nabil, even when you are at the surface of the earth তোমার কি আছে, already একটা gpe আছে। and what happens when you go up, তুমি যখন উপরে যাও তখন কি হয়, the gravitational potential energy increases. so আমরা যখন নাকি ক্যালকুলেশনটা করি, কি ক্যালকুলেশন, আমরা যে লিখে দেই যে GPE is equal to mgh, এই জিনিসটা লিখা অ্যাকচুয়ালি খুবই বাজে একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আমরা এ লেভেলসে এখন ঝেটে ফেলবো। কি করতে হবে দেখো, whenever you actually move the certain height above the surface of the earth, তুমি অ্যাকচুয়ালি কি করছো, একটা সার্টেন হাইট উপরে উঠছো, কতটুকু হাইট উপরে উঠছো, ডেল্টা এইচ, ঠিক আছে? তুমি ডেল্টা এইচ সমান হাইট কি করছো, সারফেস অফ দ্য আর্থ থেকে উপরে উঠছো। সো তাহলে তোমার জিপি কি হয়েছে, জিপি বাড়ছে, ভালো কথা। সো জিপি বাড়লো, তো এটা কি হয়েছে, তোমার চেঞ্জ ইন জিপি, ঠিক আছে? সো তাহলে আমরা ডেল্টা সাইনটা ইউজ করা খুবই ভালো একটা কাজ, যে আমরা ডেল্টা জিপি দিয়ে আমরা কি বুঝাইতেছি, চেঞ্জ ইন জিপি কতটুকু হইতেছে ওইটা বুঝাইতেছি। সো অনেক জনের যে মিসকনসেপশনটা থাকে, কি মিসকনসেপশন, যে whenever you are at the surface of the earth the gravitational potential energy is 0, but no,
the gravitational potential energy is not zero. It already has a gravitational potential energy when you are at the surface of the earth. So তার মানে কি সারফেস অফ দা আর্থে থাকতে সময় একটা জিপি আছে, আর্থের সারফেস থেকে ডেল এইচ সমান হাইট উপরে গেলা তখন তোমার আরেকটা জিপি আছে, কিন্তু নতুন জিপিটা যে উপরের হাইটে থাকা জিপিটা বেশি, নিচে যে সারফেস অফ দা আর্থে থাকা জিপিটা কম, বাট দ্যাট ডাজন্ট মিন সারফেসে থাকলে পরে জিপি জিরো। তো তাহলে আমরা কি করব, ডেল্টা সাইনটা ইউজ করব। বুঝা গেছে সবার? জাবের বুঝছো? জাবের? জি ভাই। আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে রাখলাম সো দ্যাট এটা নিয়ে আমাদের ফার্দার কোনো প্রবলেম না হয় সামনে। হ্যাঁ, সো তাহলে whenever you are at the surface of the earth, it doesn't mean the GP is zero. You have a GP, but whenever you move up, তোমার GP টা আরো বাড়ে। সো তাহলে when we say GP is equal to mgh, we actually mean change in GP is equal to mg into delta h, okay, or change in height. তো এখন আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছে। This energy can be transferred to kinetic energy or movement energy if the object falls. So তাহলে ওই উপরে থাকা অবজেক্টটাকে যদি ছেড়ে দাও বা ওই অবজেক্টটাকে যদি নিচে পড়ে, তো তাহলে নিচে পড়তে সময় কি হবে, the change in GP will be converted to KE. যে ওই যে সে একটা এলিভেটেড রিজিয়নে, সে উপরে যাওয়া একটা রিজিয়নে যে হায়ার জিপি তে ছিল, সে এখন যদি নিচে ফল করে তখন কি হবে, as it is falling down the GP is decreasing, so GP টা ডিক্রিজ করতেছে and যত কি করতেছে টুয়ার্ডস দা সারফেস আসতেছে বা হাইট যত কমতেছে তত তার জিপি কমতেছে। তো জিপি যদি কমে যায় ওই এনার্জিটা অন্য কোন একটা ফর্মে যাইতে হবে, বিকজ এনার্জি তো কনজার্ভ থাকতে হয়। তো তাহলে কোন ফর্মে যাবে, কাইনেটিক এনার্জির ফর্মে কনভার্ট হবে। তো এটা এখন humans have evolved over the years, over millions of years, to avoid situations in which they might fall a great height, such as falls are generally dangerous. যে ওরকম ঝর্ণা থাকে না, অনেক উঁচা উঁচা যেই ঝর্ণাগুলি থাকে যে অনেক উপর থেকে পানি এরকম নিচে পড়ে, তো মানুষরা আস্তে আস্তে মিলিয়ন্স অফ ইয়ার্স এ নিজেরা অ্যাডাপ্টেড হইছে, ওরা বুঝছে যে অনেক উপর থেকে পড়লে পরে আসলে বাঁচা যায় না, সো তাইলে পরে তারা ওরকম ডেঞ্জারাস রিজিয়নে যাওয়া থেকে নিজেদেরকে অ্যাভয়েড করে। এখন এরকম অ্যাভয়েড করে কিন্তু কি করে, এখন স্কাই ডাইভিং শুরু করছে, নিজে ইচ্ছা করে প্লেনে করে উপরে যায়, উপরে যায় পর লাফ দেয়। ঠিক আছে, তো এখানের মধ্যে মানুষজন আসলে কি অ্যাডাপ্ট করে ব্যাপারটা বোঝা মুশকিল। তো এরপর এখানের মধ্যে কাজটা কি, the kinetic energy that humans have gained from falling could be transferred to other stores of energy in their bodies. কিভাবে? through large forces and cause injuries. so তাহলে এই যে তারা উপর থেকে নিচে পড়বে, অনেক উপরের হাইট থেকে নিচে পড়লে পরে কি হবে, the kinetic energy when they will land, যখন তারা আর্থের সারফেসে পড়লো তখন কি হবে, the KE will get converted to other forms, যে লাইক তুমি ল্যান্ড করার পর দেন তোমার হাড্ডি গুড্ডি ভাঙার জন্য কি লাগবে, এনার্জি লাগবে। সো তাহলে ওই এনার্জিতে কনভার্ট হবে ইন অর্ডার টু ব্রেক ইওর বোনস। তো তাহলে যেন তোমার কি হইতে পারে, ইনজুরি হইতে পারে। সো এটা হলো মেইন কাজ। এখন কি বলতেছে, the effect of gravity on the movement of an object should be considered in relation to the energy a body may possess or transfer. সো তাহলে আমাদের গ্র্যাভিটির ইফেক্টটা, যে মুভমেন্টের উপরে গ্র্যাভিটির যে ইফেক্টটা, ওই জিনিসটা আমাদের ভালো মতো মাথায় রাখা লাগবে, তাহলে যেন আমরা বুঝতে পারি যে এনার্জি ট্রান্সফারটা কেমন কি হচ্ছে। হ্যাঁ, there are equations for calculating kinetic energy and gravitational potential energy and the transfer of energy when a force is used to cause the transfer. so তাহলে কি হচ্ছে, জিপি থেকে কেই তে যে কনভার্ট হবে, কেন কনভার্ট হবে, বিকজ ওয়েট নামের একটা ফোর্স, হ্যাঁ ওয়েট নামের একটা ফোর্স সার্টেন একটা ওয়ার্ক ডান করবে। আমরা ওয়ার্ক ডানকে কি বলি জাবের, আমরা ওয়ার্ক ডানকে এনার্জি ট্রান্সফার বলি না, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি ট্রান্সফার। সো তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, when you are at the top or when you are above the ground, you have a GP. যখন তোমার পায়ের নিচে থেকে মাটি সরায় ফেলা হবে তখন তুমি কি করবা, জিপি থেকে কেই তে যে কনভার্ট হবে, কেন হবে, because a force is causing a movement in a certain direction. So force in a certain direction, কি করবে, তোমার মুভমেন্ট করাবে। আমরা ওয়ার্ক ডানের ডেফিনিশন ও লেভেলসে থাকতে সময় আমরা ভালো মতো পড়ে আসছিলাম, কি পড়ছিলাম বলো তো জাবের?
force, yeah, acting in the direction that It is the force multiplied by the distance moved in the direction of the in the force. direction of the force. Yes. So তাহলে এটা কি ছিল? ওয়ার্ক ডানের ডেফিনেশনটা force multiplied by the distance moved in the direction of the force. So this is very important. যে ফোর্স অ্যাপ্লাই করা মানেই যে ওয়ার্ক ডান হবে এমন কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, ওই ফোর্সের জন্য যে কোনো ওয়ার্ক ডান হবে এটা আমাদের কোনো গ্যারান্টি নাই, আনলেস ওই ফোর্স যেদিকে কাজ করতেছে ওই দিকে অবজেক্টটা মুভ করে। এই ব্যাপারটার একটা ভালো এক্সপ্লেনেশন কেমন দেওয়া যায় ওই জিনিসটা আমরা নিচে একটা এক্সাম্পলের মধ্যে দেখব। হ্যাঁ, নাও লেটস সি দিস ফর্মুলা and Newton's laws can be used together to work out everything we might want to know about the movement of any everyday object in any everyday situation. Acha, whilst it is difficult for scientists to describe or identify the exact nature of energy, the equations that describe energy relationship have always worked correctly. So tahole এনার্জির অ্যাকচুয়ালি এক্সাক্ট নেচার এন্ড এইসবের এক্সপ্লেনেশন সায়েন্টিস্টরা এখনো ঠিকমতো দিতে পারে নাই, বাট স্টিল তারা যে ইকুয়েশন গুলো সাজেস্ট করছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো এগুলো অলওয়েজ আমাদের কারেক্টলি ইউজ করা গেছে। তো এখন এই চ্যাপ্টার পড়ার জন্য ম্যাথ স্কিল কি কি লাগবে? ইউনিট জানতে হবে যে জুল, আগের গুলো তো মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, অ্যাসেলারেশন ওইসব জিনিসগুলো তো আগে জানি আমরা, নিউটন ফোর্স ওইসব জিনিস। চেঞ্জিং দ্য সাবজেক্ট অফ ইকুয়েশন, ও মাই গড, ইকুয়েশনের সাবজেক্ট চেঞ্জ করা নিয়ে কাহিনী। Then substituting numerical values into algebraic equation. আচ্ছা, পাওয়ার থাকা কোনো কিছুতেও ক্যালকুলেশন করতে পারতে হবে। Plotting two variables from experimental data and understanding y equals to mx plus c represents linear relationship. এটা তো আমরা খুবই ডিটেইলড ওয়েতে দেখছিলাম, মনে আছে না? যে কোনো এক্সপেরিমেন্টের একটা ফাইনালি আউটকাম নিয়ে ফাইনালি আমাদের এক্সপেরিমেন্ট করার পর যে ডেটাগুলি পাবো ওইটা নিয়ে আমরা কি করতে চাবো? We will want to plot a straight line graph. In order to do that, x-axis এ independent variable থাকবে, y-axis এ dependent variable থাকবে, and এমন ভাবে প্লট করব তাহলে যেন কি আসে, একটা স্ট্রেট লাইন আসে, and gradient থেকে, y-intercept থেকে, and area of the graph থেকে যেন আমরা মিনিংফুল কিছু পাই। ঠিক আছে, এই যে, and determining the slope of a linear graph, then finding acceleration due to gravity experimentally. এটা আমরা ইউনিট 3 তে দেখব এনার্জি রিলেটেড কাজটা, বাট এটা লাগবে, এটা বলে দিছে। Then using angles in 2D and 3D structures, finding the angle at which the work is done. যে ফোর্স তুমি কাজ করতেছো একটা অ্যাঙ্গেলে, এখন অ্যাঙ্গেলে ফোর্স দিলে পরে অবজেক্টটা অ্যাঙ্গেলে মুভ না করে মুভ করলো শুধু হরাইজন্টালি। সো তার মানে কি, ওই ফোর্সের পুরো ফোর্সটা কি করতেছে না, ওয়ার্ক ডানের কাজ করতেছে না, শুধু কোন জিনিসটা ওয়ার্ক ডানের কাজ করতেছে, যেই ফোর্সের ডিরেকশনে অবজেক্টটা মুভ করতেছে। সো তাহলে তুমি মনে করো একটা ট্রলি, যে এখানে এরকম একটা রোড আছে, তুমি একটা ট্রলি এরকম টেনে নিয়ে যাচ্ছ, সো ইউ আর এক্সার্টিং ফোর্স ইন দিস ডিরেকশন বাট দ্য ট্রলি ইজ মুভিং ইন হরাইজন্টাল ডিরেকশন। সো তাহলে কি, the horizontal component of the force you are applying is actually doing the work. So তাহলে the only force that is doing the work is the horizontal component, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোনো ওয়ার্ক ডান করতেছে না, বিকজ ভার্টিক্যাল ডিরেকশনে অবজেক্টটা কি করতেছে না, মুভ করতেছে না। দেন ওই সাইন কস ট্যান এসব জিনিসগুলো ইউজ করতে হবে ফর ক্যালকুলেটিং ওয়ার্ক ডান। আচ্ছা, তোমরা নতুন মিটিংটা জয়েন করো, এটা টাইমার 1 মিনিট আছে, নতুন মিটিংটা জয়েন করো। স্যার আমরা 1 মিনিট ওয়েট করে সবাই এসে জয়েন করে ফেলো। লাবিবা, আমরা এতক্ষণ এই জিনিসটা পড়ছি যে ফার্স্টে সলিউশনটা করাইছি, দেন এই জিনিসটা রিডিং করছে যে এনার্জি চ্যাপ্টারে কি কি জিনিসগুলো পড়বো এটা নিয়ে ডিসকাস করছি। ঠিক আছে, এই জিনিসটা
এক দুইটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করছো, এটা ভিডিও থেকে দেখো। হ্যাঁ, ঠিক আছে। সো এখন আমরা শুরু করি। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জিস। সো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি, এখানের মধ্যে আমরা ব্যাপারগুলো কি কি পড়বো, লেটস সি। লার্নিং অবজেক্টিভ গুলো কি আছে? ক্যালকুলেট ট্রান্সফারস অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ার দ্য আর্থ সারফেস। So very specifically they stated something near the earth surface because আমরা যে GP is equal to mgh ফর্মুলাটা ইউজ করি, এখানের মধ্যে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে আমরা ইউনিফর্ম ধরে নেই, যে জি এর ভ্যালুটাকে ধরে নেই 10 তো লেভেলসে ধরতাম, সরি, আমরা এখানে ধরে নেই কত 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি আর্থের সারফেস থেকে অনেক বেশি উপরে চলে যাও, তখন তোমার জি এর ভ্যালুটা আর 9.81 থাকে না, জি এর ভ্যালুটা কি হয়ে যায়, অনেক অনেক কমে যায়। বুঝতে পারছো? যত আমরা আর্থের সারফেস থেকে দূরে যাব তত কি হবে, জি এর ভ্যালুটা কমে যাবে। দ্যাটস ওয়াই দে স্পেসিফিক্যালি স্টেটেড নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ। এই ব্যাপারটা আমরা A2 তে যে বেসিক্যালি ফেস করব, এখন আমাদের এটা নিয়ে তো হেডেক নেওয়ার কিছু নাই। দেন ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ আ বডি, উই নো দ্য ফর্মুলা হাফ mv স্কয়ার। দেন calculate the exchanges between gravitational potential energy and kinetic energy based on energy conservation. Okay, so তাহলে let's see কি বলতেছে। Gravitational potential energy, E grav, is the energy an object has by virtue of its position in a gravitational field. So তাহলে যে কোনো অবজেক্ট যদি একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে থাকে, তখন তার মধ্যে কি থাকবে, it will have gravitational potential energy। ঠিক আছে, এটা কি থাকবে, gravitational potential energy থাকবে। অলরাইট, কাইনেটিক এনার্জি ইজ দ্য এনার্জি an object has by virtue of its movement। যে একটা অবজেক্ট যদি মুভিং অবস্থায় থাকে তখন তার মধ্যে কি থাকবে, it will have kinetic energy। আচ্ছা, এখন বলতেছে as objects rise or fall, যখন অবজেক্ট উপরে আর নিচে যায় কি হয়, gravitational potential energy can be transferred to kinetic energy and kinetic energy can be transferred to gravitational potential energy। সো তাহলে একটা থেকে আরেকটা তো এরকম আমাদের এনার্জি ট্রান্সফার হয়। ঠিক আছে, যে আমরা যখন নাকি নিচে থেকে উপরে যাইতেছি, হোয়াট ইজ হ্যাপেনিং, নিচে থেকে উপরে যাওয়া মানে কি, মুভ তো করতে হবে, তাই না? আমরা নিচে থেকে উপরে তো এমনি এমনি চলে যেতে পারবো না, টেলিপোর্ট করতে পারবো না, আমাদের কি হবে, নিচে থেকে উপরে মুভ করে যাইতে হবে। সো তাহলে নিচে থেকে যে উপরে যাব, হোয়াট উই নিড কাইনেটিক এনার্জি। সো তাহলে উই আর ইউজিং কাইনেটিক এনার্জি ইন অর্ডার টু গো আপওয়ার্ড। সো আমরা উপরে যাইতে সময় কাইনেটিক এনার্জি ইউজ করে উপরে যাচ্ছি। সো তাহলে কাইনেটিক এনার্জি যত কমতেছে, ওটা কিসে কনভার্ট হইতেছে, হাইট গেইন করলে পরে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হইতেছে। দেন উপর থেকে যখন নাকি নিচে নামবো, হোয়াট উইল হ্যাপেন, the gp will decrease and it will get converted to what, kinetic energy। so this is actually how it is done। so আমরা দেখি gravitational potential energy এর কাজটা কি। gravitational potential energy gp can be calculated using the equation gp is equal to mgh। কিন্তু আমরা এটাকে বলছি, মাত্র আমরা এটা আগে ডিসকাস করে আসলাম, যে আমরা অ্যাকচুয়ালি কি করব, চেঞ্জ ইন জিপি টাকে প্রেফার করব। ঠিক আছে, যে ইউজুয়ালি the gp is considered as a change caused by change in height। ঠিক আছে, যে জিপি এর চেঞ্জটা কেন হয়, ডিউ টু চেঞ্জ ইন হাইট। ওকে, ফর এক্সাম্পল the change in gp when you lift an object onto a shelf, যে তুমি একটা অবজেক্ট শেলফের নিচে আছে, তুমি এটাকে তুলে শেলফের উপরে নিয়ে যাবা। সো তাহলে ইউ আর গিভিং দ্য অবজেক্ট হোয়াট, ইউ আর গিভিং দ্য অবজেক্ট আ সার্টেন জিপি। তার মানে কি, অবজেক্টটা যখন নিচে ছিল তখনও তার জিপি ছিল, অবজেক্টটা যখন উপরে গেছে তখনও তার জিপি আছে, কিন্তু উপরে যাওয়ার পর তার জিপিটা বেশি আর নিচে থাকার সময় তার জিপিটা কম ছিল। সো তাহলে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, দেয়ার occurred a change in gp। ঠিক আছে, জিপি তে একটা চেঞ্জ আসছে। সো দ্যাটস হোয়াট ইট ওয়াজ। this alters the equation slightly to consider the transfer of gp, transfer to or transfer from gp, that is delta gravitational potential energy or E grav is equal to mg into delta h। ঠিক আছে, so we have a small worked example। a brick of mass 2.2 kg is lifted vertically through a height of 1.24 meter। the gp gained is calculated as follows। চেঞ্জ ইন জিপি is equal to এটা, জিপি গেইন মানে কি, যে জিপি এর কতটুকু চেঞ্জ আসছে, যে ফাইনালি
1.24 মিটার হাইট যে সে এক্সট্রা রিচ করলো আর 1.25 মিটার উপরে যে সে গেল, জিপির মধ্যে কতটুকু চেঞ্জ আসলো এটা বের করছে। এটা আমাদের আলাদা করে দেখার কিছু নেই, এটা তোমরা পারবা। আচ্ছা, এখন বলতেছে রাইটিং দ্য ফর্মুলা। কি কারো কি কোনো কোশ্চেন আছে? আমি শুনলাম যে কোন একটা নয়েজ আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন কি বলতেছে, রাইটিং দ্য ফর্মুলা দিস ওয়ে সাজেস্ট দ্যাট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ আ ফিক্সড ভ্যালু। ঠিক আছে, the gravitational field strength is a measure of the pull of gravity by a planet at a distance from its center. So এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমরা মার্ক করে রাখি। gravitational field strength টা কি? it is the measure of the pull of gravity by a planet at a distance from its center. যে প্ল্যানেটের কোন জায়গা থেকে আমরা ডিসটেন্সটা কনসিডার করব? সেন্টার অফ দ্য প্ল্যানেট, নট দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট। এর জন্য আমরা এই জিনিসটাকে এখানের মধ্যে লিখে আসছিলাম, এই যে the distance is considered from where? The distance is actually considered from the center of the planet. When we are at Earth, from the center of Earth, when we are on moon, কি হবে? মুনের সেন্টার থেকে এমন টাইপের। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের কথা বললাম, জি এর ভ্যালু, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না। কি হয়? যত আমরা উপরে যাব কি হবে? কি বলছিলাম মাত্র? যত আমরা উপরে যাব কি হবে? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কমে যাবে, তাই না? তো এই জিনিসটা বলতেছে, দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি নট কনস্ট্যান্ট as the strength of the gravitational field experienced by mass is inversely proportional to the square of the distance from the planet center. যে অ্যাকচুয়ালি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা তোমরা ও লেভেলস এর অ্যাস্ট্রোফিজিক্সে পড়ে আসছিলা, যে gravitational force is directly proportional to the product of the masses and gravitational force is inversely proportional to the square of the distance between them, তাই না? সো তার মানে whenever the distance between the center of earth and you is decreasing, কি বলে, is increasing, যে ডিসটেন্স যত বাড়বে তত কি হবে? তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু কমে যাবে, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটাও কি হবে? অ্যাকচুয়ালি কমে যাবে। তো এই ব্যাপারটা বলে রাখতেছে যে however close to the earth's surface over small scales such as heights that human can deal with in everyday life, it is acceptable or close of approximation যে g হলো ফিক্সড কত? 9.81 নিউটন পার কেজি। এই যে এর জন্য এই জিনিসটা আমি বলছিলাম যে তারা একদম স্পেসিফিক্যালি স্টেট করে দিছে কি, what we will be actually calculating or dealing with is near earth surface. earth surface এর কাছাকাছি কাহিনী নিয়ে আমরা ডিল করব। earth surface এর থেকে অ্যাকচুয়ালি যত দূরে যাব আমাদের কি হবে? অ্যাকচুয়ালি the value of g will change. এই ব্যাপারটা এখানের মধ্যে বলছে, দেখো একটা did you know তে একটা বলতেছে, কি বলতেছে? the strength of the earth's gravitational field at the top of the Eiffel Tower is less than 100% smaller than the foot of the Eiffel Tower. তো তার মানে আইফেল টাওয়ারের নিচে থেকে আইফেল টাওয়ারের উপরের জি এর ভ্যালু কি? কম। সো আইফেল টাওয়ারের উপরে আর্থের সেন্টারে থেকে হাইট বেড়ে গেল না? সো তাহলে আইফেল টাওয়ারের উপরে জি এর ভ্যালু কম, আইফেল টাওয়ারের বটমে জি এর ভ্যালু বেশি। সো এটা একটা ইনফরমেশন আমাদেরকে জানায় রাখলো। ব্যাপারটা কি কারো কাছে কোনো কনফিউশন কিছু অ্যারাইজ করতেছে? মারিয়া, বুঝতে পারতেছো? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা দেখি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ডিসকাশন আমাদের গেল। নাও কাইনেটিক এনার্জি, what is happening? Kinetic energy can be calculated using the equation k is equal to half mv square. এটা আমরা জানতাম ও লেভেলস থেকে কি ক্লাস 7 থেকে এটা আমরা জানি, যখন থেকে ফিজিক্স পড়ি তখন থেকে এই দুইটা ফর্মুলা আমরা পড়ছি। আচ্ছা, কি বলতেছে? ফর এক্সাম্পল a large jumbo jet plane might have a cruising speed of 900 কিলোমিটার পার আওয়ার। এই যে লাস্ট পরীক্ষাতে তোমাদেরকে kmph দেওয়া ছিল না? kmph লেখা যা কথা, কিলোমিটার পার আওয়ার লেখা একই কথা, ঠিক আছে? এটা তোমরা যারা ক্রিকেট দেখো তোমাদের তো এই জিনিসটা নিয়ে হ্যাবিচুয়েটেড থাকার কথা। kmph, mph এগুলা কি? কিলোমিটার পার আওয়ার, মাইল পার আওয়ার। বলের স্পিড দেখায় না, যে বোলাররা যখন বল করে তখন কত স্পিডে বলটা আসলো, এটা kmph আর mph এ দেখায়।
কিলোমিটার পার আওয়ার আর মাইল পার আওয়ার। সো ওখান থেকে তোমাদের অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটেড হওয়ার কথা এই ইউনিট গুলোর সাথে। আচ্ছা, সো কি বলতেছে, এন্ড আ ফ্লাইট mass of 400 টন। সো তাহলে পুরা ম্যাসটা কত, 400 টন, প্লেন প্লাস তার প্যাসেঞ্জার গুলি মিলায়। বলতেছে হোয়াট উড বি দ্য কাইনেটিক এনার্জি। সো তাহলে ফার্স্টে কি করতেছি, kmph দ্যাট ইজ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতেছি। দিস আর দ্য কি বলে কনভার্সনস দ্যাট উই নিড টু বি ভেরি কমফোর্টেবল টু ডিল উইথ। আমাদের কনভার্সন গুলি খুবই ভালো মতো পারতে হবে। সো তাহলে আমরা ফার্স্টে ভেলোসিটিটাকে কনভার্ট করলাম মিটার পার সেকেন্ডে, এন্ড ম্যাস দেওয়া আছে টনস, টন থেকে কিসে কনভার্ট করতে হবে, টু কেজি। 1 টন মানে কত কেজি, 1000 কেজি। তো তাহলে 400 টন মানে কত হবে, 400,000। সো তাহলে 400 ইনটু 1000 আর কি। দেন আমরা কাইনেটিক এনার্জির ভ্যালু বের করে ফেলছি। এখন দেখো 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 10 মানে কি 12.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 লেখা যায়। 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 10 আর 12.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 একই কথা। এখন 10 টু দি পাওয়ার 9 মানে কি, 10 টু দি পাওয়ার 9 মানে হলো গিগা। আমরা স্কেল পড়ছিলাম না একদম শুরুর দিকে, আমরা প্রথম চ্যাপ্টারে স্কেল গুলা পড়ছিলাম, ওর প্রিফিক্স গুলা পড়ছিলাম, যে কিলো, মেগা, গিগা, টেরা এইসব জিনিস আমরা পড়ছিলাম। সো ওখানের মধ্যে 10 টু দি পাওয়ার 9 কি ছিল, গিগা। সো তাহলে 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 10 জুল কে কত লেখা যায়, 12.5 গিগা জুল লেখা যায়। সো we need to know all the conversions or all the way the values can be represented. So এটা নিয়ে I hope তোমাদের কোনো প্রবলেম নাই। Then transfer between gravitational potential and kinetic energy. So let's see. The principle of conservation of energy tells us that we never lose energy. Here we can never lose any energy or gain energy out of nowhere. So তাহলে আমরা কখনো এনার্জি কি করতে পারি না, লুজ করতে পারি না, বা হঠাৎ হাওয়া থেকে কোনো এনার্জি পাইতেও পারি না। এগুলা এটুতে যায় একটু কনসেপ্টের মধ্যে একটা ধাক্কা খাবা, যে অ্যাকচুয়ালি কি করা যায়। এটা তোমরা আগে থেকেই জানো, তোমরা ও লেভেলসে পড়ে আসছো, ফিশন ফিউশন রিঅ্যাকশনের কাহিনী পড়ছো না, যে ইন আ ফিশন রিঅ্যাকশন এন্ড ইন আ ফিউশন রিঅ্যাকশন হোয়াট হ্যাপেন্স, mass of products is less than mass of reactants. ফিশন আর ফিউশন রিঅ্যাকশনে কি হয়, প্রোডাক্টের ম্যাস, হ্যাঁ আমরা যে ফাইনালি এই নিউক্লিয়ার রিঅ্যাকশন করে যে ফিশন রিঅ্যাকশন হোক বা ফিউশন রিঅ্যাকশন হোক, আমাদের এই ফাইনাল ম্যাস অফ দা প্রোডাক্ট কত আসে, কম আসে। কার থেকে কম আসে, রিঅ্যাকট্যান্টের ম্যাস থেকে। সরি রিঅ্যাকশন লিখছি, রিঅ্যাকট্যান্ট হবে এটা। ম্যাস অফ রিঅ্যাকট্যান্টের থেকে ম্যাস অফ প্রোডাক্টের ভ্যালু কম। সো এই যে আমাদের প্রোডাক্টের ম্যাস কমে গেল, এই ব্যাপারটা তো আমাদের অ্যাকসেপ্টেবল না। ম্যাস তো আমাদের কমলে পরে এই জিনিসটা তো সবকিছু কনজার্ভ থাকলো না। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, দ্য ডিক্রিজ ইন ম্যাস রেজাল্টস ইন ইনক্রিজ ইন এনার্জি। সো তাহলে এক্সট্রা একটা এনার্জি রিলিজ করে। হাউ, বিকজ we know the famous Einstein equation, delta E is equal to delta m c square. So তাহলে the decrease in mass of the product, যে প্রোডাক্ট এর ম্যাস যতটুকু কম আসছে রিঅ্যাকট্যান্টের থেকে, ওই ম্যাসটা অ্যাকচুয়ালি কিসে কনভার্ট হইছে, দ্যাট ম্যাস ইজ অ্যাকচুয়ালি কনভার্টেড টু এনার্জি। এগুলা জিনিস আমরা A2 তে খুবই ডিটেইলড ওয়েতে পড়বো। সো এটা আমরা এখানের জন্য শুধু বলে রাখলাম যে এনার্জি যে আমাদের সবসময় এরকম কনজার্ভ থাকে এমন না। অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন লটাকে আলাদা নামে ডাকা হয়, কি নামে ডাকা হয়, mass energy conservation. Mass and energy together is conserved. Mass একা কখনো কনজার্ভ থাকে না, এনার্জি একা কখনো কনজার্ভ থাকে না। mass and energy together as a whole তারা কি থাকবে, কনজার্ভ থাকে। এই ব্যাপারগুলো যেটা বললাম যে এখন এটা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই, জাস্ট জানা রাখলাম যে এমন একটা ব্যাপার আছে, তাহলে যেন এটুতে যে হঠাৎ করে ধাক্কা না খাও। হ্যাঁ, সো কি বলতেছে, in any energy transfer we must have the same total energy before and after the transfer. The gravitational potential energy can be transferred to kinetic energy if an object falls. যে উপর থেকে একটা অবজেক্ট যদি নিচে পড়ে কি হবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হবে। Alternatively an object thrown upwards will slow down. So তাহলে একটা অবজেক্ট উপরে যাচ্ছে মানে কি, it has a gp, কি বলে, it has a k.
তো কেই দিয়ে সে উপরে উঠতেছে এন্ড কেইটা কমতেছে। সো কেইটা কমলে সে কি করতেছে, কেইটা কমলে সে অন্য কোন একটা এনার্জির ফর্মে কনভার্ট হচ্ছে। হোয়াট ইজ দ্যাট এনার্জি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। সো তাহলে চেঞ্জ ইন জিপি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কে। সো তাহলে এনার্জি ট্রান্সফারের মধ্যে তারা দুজন কি এরকম সমান সমান। সো তাহলে চেঞ্জ ইন জিপি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কে। সো এইভাবে করে আমরা ব্যাপারটাকে বুঝতে পারি। ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, it can often be useful to divide out the mass that appears on both sides of the equation. So finally আমাদের ব্যাপারটা কি হয়ে যায়? ফাইনালি কিন্তু আমাদের ব্যাপারটা সুভাত ইকুয়েশনের মতো কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, যে আমাদের এই ফর্মুলাটা আছে না, কি ফর্মুলা? v square equals to u square, v square is equal to u square plus 2as। এই যে আমাদের ফর্মুলাটা, এই ফর্মুলা থেকে যদি আমরা কি করি, v square minus u square এর ওই জিনিসটা নেই, what actually happens? Change in velocity square is equal to 2 into a into change in height, or initial velocity যদি আমরা 0 ধরি, সো তাহলে initial velocity 0 ধরলে কি বলা যায়? Final velocity square is equal to 2 into a is what? This is due to gravity, so তাহলে g into delta h। সো তাহলে এখান থেকে v কে কি লেখা যায়? v is equal to root over 2g delta h। সো এই জিনিসটাই লিখছে যে ম্যাস গুলাকে কাটাকাটি করে ফেললে ফাইনালি gp equals to k থেকে ম্যাস গুলা কাটাকাটি করে ফেললে ভেলোসিটিটাকে সাবজেক্ট করলে এটা আসে, এন্ড হাইটটাকে সাবজেক্ট করলে v স্কয়ার বাই 2g। একই কথা। লার্নিং টিপের মধ্যে একটা জিনিস বলতেছে কি, the fact that masses divide out to give the relationship eta confirms Galileo's idea that objects will all fall to the ground at the same rate regardless of their mass। সো তাহলে গ্যালিলিও যেটা বলছিল, সে যে লিনিং টাওয়ার অফ পিসা থেকে যে এক্সপেরিমেন্টটা করছিল, যে সে একটা হ্যামার আর একটা ফেদার, হ্যাঁ, সে যদি একসাথে ফেলে দুইটা কি করবে? একই সাথে ল্যান্ড করবে গ্রাউন্ডে। কেন? বিকজ দ্য acceleration due to gravity does not depend on mass, or v square is equal to 2g delta h। এই যে এক্সপ্রেশনটা, এই যে এক্সপ্রেশনটা, এক্সপ্রেশনের মধ্যে কি ম্যাস নামের কোনো কিছু আছে? বলো তো জেরিন। জেরিন শুনতেছো? না, নাই তো। আচ্ছা, সো এই এক্সপ্রেশনের মধ্যে ম্যাস নামের কোনো কিছু নাই। সো তার মানে কি, দ্য ভেলোসিটি ইট গেইনস ডাজ নট ডিপেন্ড অন দ্য ম্যাস। সো তাহলে ম্যাস ডাজ নট ম্যাটার। তো তার মানে কি, জি এর ভ্যালুটা কি করতেছে না, ম্যাসের উপর ডিপেন্ড করতেছে না। তো এই ব্যাপারটা এখানে মধ্যে বলতেছে। হাউএভার কি হয়, রিমেম্বার দ্যাট অল অফ দ্য রিলেশনশিপ শোন ইন দিস সেকশন অ্যাজিউম দ্যাট নো এনার্জি ইজ লস্ট। এটা খুবই বড় একটা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা কি, কোন এনার্জি লস হচ্ছে না। কিসের ফর্মে? ফ্রিকশন বা এয়ার রেজিস্ট্যান্সের জন্য কোন এনার্জি লস হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, ইন রিয়েলিটি friction and air resistance actually occurs and they have a significant effect whenever the velocity is very large, or situation to situation depend করবে যে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স এর জন্য ইফেক্টটা কি বেশি হবে নাকি কম হবে, ওগুলো আমরা সিচুয়েশন গুলো দেখবো আস্তে আস্তে। and that it can be important factor when objects fall। সো তার মানে এয়ার রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ফলিং অবজেক্টের উপর বড় সড় একটা ইফেক্ট রাখে। কিন্তু আমরা এতক্ষণ যা পড়ে আসছি এখানের মধ্যে কি কনসিডার করছি, জিপি থেকে পুরাটা কেই তে যাবে, কেই থেকে পুরাটা জিপি তে আসবে। অলওয়েজ এনার্জি ট্রান্সফারটা কি হবে? স্মুথ, কোনো লস হবে না, এই ব্যাপারটা। এখন এখানের মধ্যে তারা এক্সাম্পল কয়টা ক্যালকুলেশন করছে, এই জিনিসগুলো তোমাদের পারা উচিত। v is equal to root over 2gh। সো তাহলে 830 মিটার উপর থেকে পড়লে কত ভেলোসিটিতে ল্যান্ড করবে? 128 মিটার পার সেকেন্ডে ল্যান্ড করবে। আচ্ছা, এখন বলতেছে যদি একটা অবজেক্ট কি হয়, another example, how high would water from a fountain rise? একটা ফাউন্টেন আছে, ফাউন্টেন থেকে ওয়াটার এরকম কি করতেছে, ইজেক্ট করতেছে বাইরের দিকে। সো এখন এই ফাউন্টেন থেকে ওয়াটারটা যে উঠতেছে ম্যাক্সিমাম কতটুকু হাইট পর্যন্ত উঠতে পারবে এটা বের করতে বলছে। আমরা কি জানি, এট ম্যাক্সিমাম হাইট ফাইনাল ভেলোসিটি ইজ 0। সো তার মানে ইনিশিয়ালি যা কাইনেটিক এনার্জি নিয়ে সে ট্রাভেল করা শুরু করছে, ম্যাক্সিমাম হাইট রিচ করলে পরে পুরো কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হবে? জিপি তে কনভার্ট হবে। সো তাহলে উই নো ফ্রম দ্য ফেস অফ দ্য ফাউন্টেন, ফাউন্টেনের ফেস থেকে টপ অফ দ্য ওয়াটার লেভেল পর্যন্ত
কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হয়েছে? জিপি তে কনভার্ট হয়েছে। নাও এই যে হাইটটা, এই হাইটের ভ্যালুটা বের করতে বলছে। সো দ্য জিপি ইজ গেটিং ইনক্রিজিং from where? Kinetic energy. So kinetic energy কমতেছে, জিপি বাড়তেছে, ম্যাক্সিমাম হাইটে k0, জিপি হবে ম্যাক্সিমাম। তো তাহলে এখানে থেকে আমরা কি করব? We will find the change in height or the height gained by the water, যে ম্যাক্সিমাম কতটুকু হাইট সে রিচ করতে পারতেছে। যে ইনিশিয়ালি সে 13.5 মিটার পার সেকেন্ড স্পিডে তার জার্নি শুরু করছে আপওয়ার্ড ডিরেকশনে, এখন ফাইনালি সে কতটুকু হাইট উপরে উঠবে এটা বের করতে বলছে। আমরা এটা সুবাদ দিয়েও সলভ করতে পারি, এনার্জি ট্রান্সফার দিয়েও সলভ করতে পারি। সো উই ক্যান ডু দ্যাট এনিওয়ে। হ্যাঁ, তো এটা এখন যেটা বললাম যে প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশনটা কি? ইনভেস্টিগেশন ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ জি ইউজিং এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশন দিয়ে জি এর ভ্যালু বের করা। তোমরা অলরেডি একটা আইডিয়া পাইছো যে অ্যাকচুয়ালি কি করা যায়। তুমি একটা স্কেল রাখলা, এই যে এখানে এই যে মিটার রুলটা আছে, এই মিটার রুলটা রাখছো, এন্ড উপরে থেকে একটা সার্টেন হাইট থেকে কি করবা, এরকম একটা সার্টেন হাইট থেকে বলটা রিলিজ করবা, বল কি করবে? নিচে পড়বে। তুমি কি করবা? ভিডিও করে রাখতে পারো বা নিচে একটা মোশন সেন্সর রাখতে পারো, যেটাই করো। সো কতটুকু হাইট থেকে বলটা পড়তেছে এটা তুমি রেকর্ড করে রাখলা। হ্যাঁ, কতটুকু হাইট থেকে পড়তেছে এটা তুমি রেকর্ড করে রাখলা, এন্ড তুমি কি করলা? জিনিসটা পুরোটা ভিডিও করে রাখলা। বাট অর কি করতে পারো, একদম বটম অফ দা ফ্লাইটে বা একদম নিচের দিকে তুমি একটা লাইট গেট দিয়ে রাখতে পারো। সো লাইট গেট দিয়ে তুমি কি করলা? ইভেন্চুয়ালি ভেলোসিটি বের করলা এট দা বটম। সো টপের ভেলোসিটি হলো 0, টপ থেকে তুমি জাস্ট রিলিজ করবা, সিম্পলি তাকে ছেড়ে দিবা, এন্ড নিচে এসে তার একটা ভেলোসিটি কত হয় এটা তুমি লাইট গেট দিয়ে ডিটারমাইন করলা। সো তাহলে ইউ নো দা ফাইনাল ভেলোসিটি এন্ড ইউ নো দা হাইট। সো তাহলে ইউ নো দা ভেলোসিটি, ইউ নো দা হাইট। সো এখন ভেলোসিটিটা কার উপর ডিপেন্ড করতেছে? ভেলোসিটিটা কার উপর ডিপেন্ড করতেছে? দা ভেলোসিটি ইজ ডিপেন্ডিং অন দা হাইট। যত উপর থেকে ছাড়বা ভেলোসিটি তত বেশি রিচ করবে, যত নিচের থেকে ছাড়বা ভেলোসিটি তত কম রিচ করবে। সো তাহলে হুইচ ইজ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওভার হিয়ার? মারিয়া বলো তো, এখানের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কোনটা, ভেলোসিটি নাকি হাইট? হাইট। ভেরি গুড। সো তাহলে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাকে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব, আর যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাকে কি করব? ওয়াই অ্যাক্সিসে প্লট করব। নাও উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল in order to get a straight line graph. In order to get a straight line graph, what we need to do? Y equal to mx plus c. Let's see, এখানে plus 0. So the graph will pass through the origin. Very good. X axis এ height আর y axis এ কি প্লট করব? স্ট্রেট লাইন পাওয়ার জন্য v প্লট করব নাকি v এর স্কয়ার? স্কয়ার। তো তাহলে y axis এ v স্কয়ার and x axis এ হাইট প্লট করলে পরে ফাইনালি আমাদের গ্রাফটা কি দিবে? It will give us straight line through the origin, and the gradient of the graph will be equal to what? And the gradient of the graph will be equal to 2g. The gradient will be equal to 2g. So তাহলে g will be equal to, g is equal to gradient divided by 2. m মানে কি? m হলো gradient আর কি। So g is equal to what? G is equal to gradient of the graph divided by 2. So এইভাবে করে আমরা কাজটা করে ফেলতে পারি। ওকে, সো আই হোপ এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। বাট এগুলো আমরা ডিটেইলসে যেটা বললাম, এখন আমি শুধু একটা গ্লস ওভার দিয়ে যাচ্ছি যেন তোমরা বই পড়লে বুঝতে পারো। আমরা এগুলো সবগুলা ডিটেইলসে ইউনিট 3 তে কভার করব, ঠিক আছে? এই কোর প্র্যাকটিক্যাল সবগুলো সুন্দর মতো ইউনিট 3 এর জন্য সেট করা আছে নোটস। ওই জিনিসটা আমরা ওখানে পড়লে পরে তখন তোমরা সবকিছু ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? সো এটা গেল আমাদের এখানের কাজ। এন্ড আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে অ্যাক্সেলারেশন অফ ফ্রি ফল যেটা এক্সপেরিমেন্ট করছিলাম, এটা তো লাইক বলতে গেলে পুরো সিমিলারই। ওই যে ফর্মুলা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন অফ ফ্রি ফলটাই এইটা। এখানেও যা করলাম ওইটা তো একই করছি। এখানে আমরা এনার্জি কনজারভেশন ইউজ করছি, যে জিপি থেকে কেই তে কনভার্ট হচ্ছে, আর ওখানের মধ্যে কি ইউজ করছি? h equals to ut plus half at square. তাহলে সিমিলার থিং, বুঝছো? আর ওখানে আমরা এটাও ইউজ করতে পারতাম কি, v square equals to u square plus 2gh, u হলো 0। তো তাহলে আমাদের এনার্জি কনজারভেশনের সাথে কি করতেছে? ব্যাপারটা মিলে যাইতেছে, তাই না?
হ্যাঁ ভাইয়া। এটা তো কি ইউনিট 3 তে আছে? হ্যাঁ, ইউনিট 3 তে এগুলো হলো কোর প্র্যাকটিক্যাল। এই যে দেখবা যে CP1, এই যে সিপি দিয়ে মানে হলো কোর প্র্যাকটিক্যাল, বুঝছো? হ্যাঁ তো ভাইয়া। এটা হলো 1 নাম্বার কোর প্র্যাকটিক্যাল। টোটাল আমাদের প্র্যাকটিক্যাল আছে ইউনিট 1 আর 2 মিলে 8টা। ইউনিট 1 এ 4টা, ইউনিট 2 তে 4টা, বুঝছো? সো টোটাল হলো আমাদের 8টা কোর প্র্যাকটিক্যালস। এই যে আমাদের এখানের মধ্যে কোর প্র্যাকটিক্যালের এটা দেখো, কোর প্র্যাকটিক্যালের এখানের মধ্যে পাসওয়ার্ড দেওয়া, আমার পাসওয়ার্ডটা এটা দেখতে হবে। পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখছিলাম তাহলে যেন এরকম অন্য সবাই ইউজ করতে না পারে। সো পাসওয়ার্ডটা দিয়ে ওটা ওপেন করলে পরে তোমরা দেখতে পারবা। দাঁড়াও আমি একটা কাজ করি, পাসওয়ার্ডটা এটা বের করি। আচ্ছা আচ্ছা, ওইটা আমি বের করতে থাকি, তোমরা এখানের মধ্যে দেখো চেক পয়েন্ট কোশ্চেন গুলা, এগুলা জিনিস তোমরা নিজেরা করতে পারবা। দিস উইল বি ভেরি ইজি, বাট স্টিল তোমাদের এই অ্যাজাম্পশন রিলেটেড কতগুলো কোশ্চেন থাকবে, এগুলা থাকবে, এগুলা জিনিস তোমরা নিজেরা করবা। দেন উই হ্যাভ ওয়ার্ক এন্ড পাওয়ার। হ্যাঁ, ওয়ার্ক এন্ড পাওয়ার এখানের মধ্যে জিনিসটা কি আছে ওইটা আমরা দেখব। এখানের মধ্যে লার্নিং অবজেক্টিভটা কি ওয়ার্ক এন্ড পাওয়ারের মধ্যে? লার্নিং অবজেক্টিভটা হলো calculate energy transferred as work done including when forces is not along the line of motion। যেটা বলছিলাম যে along the line of motion আমাদের যদি এটা কাজ না করে, হ্যাঁ, along the line of motion যদি ফোর্সটা কাজ না করে দেন তাহলে কি করতেছে? পুরো ফোর্সটা আমাদের ওয়ার্ক ডানটা করতেছে না, ইট ইজ অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল। সো তার মানে কি ফোর্সের একটা সার্টেন কম্পোনেন্ট শুধু কাজ করতেছে, বাকিটুকু কি করতেছে? কোনো ওয়ার্ক ডান করতেছে না। এই ব্যাপারটা কেমন বলা যায়? এই যে দেখো, এই যে চাইল্ডটা, এই যে চাইল্ডটা এইখান থেকে, সে এখান থেকে যে এরকম স্লাইড করে নিচে নামবে, সে অ্যাকচুয়ালি কি করতেছে? সে ভার্টিক্যালি নিচের দিকে নামতেছে এন্ড হরাইজন্টালি এরকম একটা ডিসটেন্স কভার করতেছে। তো তাহলে ভার্টিক্যালি নিচের দিকে নামতে সময় হোয়াট ইজ শি ডুইং? তার জিপি থেকে কে তে কনভার্ট হচ্ছে, এন্ড সে যখন নাকি হরাইজন্টালি একটা ডিসটেন্স কভার করতেছে, কি হচ্ছে? হরাইজন্টালি যে একটা ডিসটেন্স কভার হচ্ছে ওখানের মধ্যে ইট ইজ ডুইং ওয়ার্ক এগেইনস্ট ফ্রিকশন, যে সে ফ্রিকশনের এগেইনস্টে একটা ওয়ার্ক ডান করতেছে। এই ব্যাপারগুলো আমরা ডিটেইলসে এখন দেখব। এখানের মধ্যে আমরা দেখি আর কি কি জিনিস আছে। এই চ্যাপ্টারটা এইটুকুই আমরা পড়ে ফেলি। তোমাদেরকে 6:30 তে ক্লাস আছে নাকি ইফাজ? হ্যাঁ ভাই 6:30 তে ক্লাস আছে? ভাই শোনা যাচ্ছে না, আবার একটু বলো। 6:30 তে কি ক্লাস আছে? 6:30টায়? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, তো তাহলে আমরা এখানের মধ্যে দেখি বাকিটুকু টাইম যতটুকু পড়া যায় ওই জিনিসটা কভার করে রাখি, দেন নেক্সট ক্লাসে এটা আমাদের শেষ হয়ে যাবে। রিমাইন্ডার একটা বলে দেই যে তোমাদের কিন্তু পরশুদিন কোনো ক্লাস নাই, পরশুদিন রেজাল্ট না, পরশুদিন তোমাদের ক্লাস নাই। রেজাল্ট সবাই যারা নাকি ইহাব থেকে দেও নাই তাদেরটা তো আমি জানতে পারবো না, সো তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে জানায় দিও, ঠিক আছে? যারা ইহাব থেকে দেও নাই তাদেরটা আমার কাছে ডিরেক্টলি আসবে না, সো তাহলে তোমরা নিজেরা জেনে আমাকে জানাবা, এন্ড ইহাবের থেকে যারা দিছো তাদেরটা এমনি আমি জেনে যাব, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে জিনিসটা দেখি, ওয়ার্ক এন্ড পাওয়ার। ক্যালকুলেট পাওয়ার of an energy transfer and efficiency and be able to calculate, যে efficiency কি and এটা ক্যালকুলেট করতে পারতে হবে। We often make assumptions that allow simplification of calculation in physics, যে আমরা সবসময় কি করি? আমরা একটা assumption করে নেই, ঠিক আছে, তাহলে যেন আমাদের ক্যালকুলেশনের মধ্যে ইজি হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি? অ্যাকচুয়ালি আমাদের assumption সবসময় যে ভ্যালিড হয় এমনও কথা না,
আমাদের অনেক সময় অ্যাজাম্পশন কি হয়, আজগুবি টাইপের অ্যাজাম্পশন হয়, যে আমরা ল্যামিনার ফ্লো এন্ড টার্বুলেন্ট ফ্লো পড়তে সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে মারিয়া, তোমার কোশ্চেনের অ্যান্সার আমি পরে বলবো, সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম আমরা, কি জিনিস, in general these assumptions make little differences as they are chosen to ignore effects that have very small impact on the actual real world answer. So তাহলে অ্যাকচুয়ালি আমাদের ওরকম কি হয় না, এত বড় কোনো ইফেক্ট ফেলে না অ্যাজাম্পশন গুলাতে, আর অ্যাজাম্পশন গুলো আমাদের কি হয় না, নরমালি ক্যালকুলেটেড ভ্যালু গুলাকে এত বেশি রিয়েল ওয়ার্ল্ড ভ্যালু থেকে আলাদা করে ফেলে না, বাট স্টিল অ্যাজাম্পশন তো অ্যাজাম্পশন। তো তাহলে আমরা বুঝতেই পারতেছি কি জিনিস, ইট উইল নট বি এক্সাক্ট, যে আমাদের অ্যাকিউরেট ভ্যালুটা আসবে না, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি an example of this is with the transfer of gravitational potential energy to kinetic energy where the effects of gravity কি বলে, where the effects of resistance are ignored. তো তাহলে এখানের মধ্যে আমরা এয়ার রেজিস্ট্যান্সটাকে যে ইগনোর করতেছি, ওই জিনিসটা কি হয়, ইগনোর করলে এত বড় কোনো ইফেক্ট আসবে না যদি না আমাদের ইফেক্টটা খুবই বড় থাকে, ওটা আমরা দেখবো আস্তে আস্তে। It is important to remember that the principle of conservation of energy insists that no energy can be lost in any scenario, যে কোন সিনারিওতে কোনো এনার্জি লস হইতে পারবে না, ঠিক আছে, এরকম আমাদের হলো বেসিক কাজ। কিন্তু even if we were to consider the loss of kinetic energy to heating the air through air resistance, the total amount of energy will be constant. মানে কি, উপরে যে জিপিটা ছিল, উপরে পুরো এনার্জিটাই কি ফর্মে, উপরে পুরো এনার্জিটাই জিপি এর ফর্মে, যত নিচে নামতেছে কি হইতেছে, the gp is getting converted to what, the gpe is getting converted to ke, হ্যাঁ, the gp is getting converted to ke। তো তাহলে কিছুটা ke তে যাইতেছে, যে মেজরিটি ke তে কনভার্ট হচ্ছে, কিন্তু কিছু এনার্জি কি হচ্ছে, কিছু এনার্জি আমাদের এয়ার রেজিস্ট্যান্সের জন্য হিটিং ইফেক্ট কাজ করতেছে, যে এয়ারের সাথে ফ্রিকশন হলে কোনো কিছু যদি রাব করো, হ্যাঁ, কোনো দুইটা জিনিসের মধ্যে ফ্রিকশন হলে বা কোনো দুইটা জিনিস রাব করলে পরে কি হয়, হিট ট্রান্সফার হয় না বা হিট এনার্জি জেনারেট হয় না। যে আমরা যদি হাত নিয়ে, দুইটা হাত নিয়ে এরকম ঘষি, শীতকালে আমরা কি করি, এরকম হাত যদি আমরা রাব করি কি হয়, গরম হয়ে যায় না। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, দ্য কেমিক্যাল এনার্জি ইন আওয়ার বডি ইজ কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, দেন কাইনেটিক এনার্জি থেকে কিসে কনভার্ট হয়, হিট এনার্জিতে কনভার্ট হয়। সো তাহলে একটা বল যখন নাকি উপর থেকে নিচে পড়ে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, বলটা যখন নাকি উপর থেকে নিচে পড়ে তখন কিছু এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়, বাট ওই হিট এনার্জিতে যেটা কনভার্ট হইতেছে ওইটার ইফেক্টটা যদি এত বেশি বড় না হয়, সো তাহলে ওইটা আমরা অ্যাজিউম করলে পরেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। it would simply have transferred to different store. সো তাহলে ইভেন্চুয়ালি আমাদের কে জিপিটা পুরাটা কে তে গেল না, কিন্তু ফাইনালি কে প্লাস হিট যেটা জেনারেট হয়েছে, এই দুটা মিলে কার সমান হবে, ইনিশিয়ালি যে টোটাল এনার্জি ছিল ওইটা সমান হবে, ঠিক আছে। তো তার মানে ইভেন্চুয়ালি আমাদের কি হচ্ছে না, কোনো এনার্জি লস হচ্ছে না, ঠিক আছে। ইভেন্চুয়ালি আমাদের কোনো এনার্জি লস হচ্ছে না, বা সিম্পলি কি হচ্ছে, যেই ফর্মে চাচ্ছি না ওই ফর্মে কনভার্ট হচ্ছে। ব্যাপারটা হলো ওয়ান্টেড এন্ড আনওয়ান্টেড এনার্জির ব্যাপার, যেটা আমরা এফিশিয়েন্সির ব্যাপারটা পড়ছিলাম না ও লেভেলসে, যে আমরা একটা সিস্টেমকে এনার্জি দেই কেন, এমন একটা কথা ভেবে আমরা এনার্জি দেই, তাহলে যেন সে আমাদেরকে কি দিতে পারে, তাহলে যেন সে আমাদেরকে ওয়ান্টেড এনার্জি, যে আমরা তার কাছ থেকে যেটা চাই ওটা আমাদেরকে দিতে পারে। লাইক আমরা একটা লাইট বাল্বকে এনার্জি দেই, কি এনার্জি দেই, উই গিভ ইট ইলেকট্রিক্যাল এনার্জি। কেন ইলেকট্রিক্যাল এনার্জি দেই, বিকজ ইলেকট্রিক্যাল এনার্জি দিলে পরে সে যেন আমাদেরকে লাইট এনার্জি দেয়, যে লাইটের থেকে, একটা বাল্বের থেকে আমরা কি চাই, লাইট এনার্জি চাই। তো আমরা তাকে কি দিলাম, আমরা তাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম, তাহলে যেন সে আমাদেরকে লাইট এনার্জি দেয়। কিন্তু সে যে আমাদেরকে লাইট এনার্জি দিবে, পুরো ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সে লাইট এনার্জিতে কনভার্ট করে না, কিছু এনার্জি সে কি করে, হিট এনার্জিতে কনভার্ট করে। কিন্তু আমরা কি তারে বলছি তুমি হিট এনার্জিতে কনভার্ট করো, কিন্তু সে তো স্টিল ওইটাতে কনভার্ট করছে। সো তাহলে কি,
টোটাল এনার্জি ইনপুট ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি আউটপুট। এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে টোটাল এনার্জি যতটুকু দিলাম ততটুকু এনার্জি কি হবে ফেরত আসবে, কিন্তু কি হবে টোটাল এনার্জি ওইটা ফেরত আসলেও ওয়ান্টেড ফর্মে যে ফেরত আসবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? সো ওয়ান্টেড ফর্মে যতটুকু আমাদের এনার্জি আসবে তত ভালো। বুঝা গেছে ব্যাপারটা? সো এই জিনিসটা আমরা আজকে এইখান পর্যন্ত রাখি। নেক্সট দিন আমরা ওয়ার্ক ডান এট অ্যান অ্যাঙ্গেল এন্ড পাওয়ার আর এফিশিয়েন্সি এই জিনিসগুলো আমরা আরেকটু ডিটেইলে পড়বো, ঠিক আছে? সো এই জিনিসটা ছিল আমাদের আজকের পড়া। এন্ড পরশুদিন কোনো ক্লাস নাই, সানডেতে হলো টেস্ট। সো তাহলে নেক্সট টিউসডেতে, ঠিক আছে, নেক্সট টিউসডেতে আমরা বেসিক্যালি এখান থেকে কন্টিনিউ করবো এন্ড ওয়ার্ক এন্ড পাওয়ার শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? সো নেক্সট টিউসডে এর জন্য তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা। নেক্সট টিউসডে এর জন্য চেক পয়েন্ট কোশ্চেন গুলো হোমওয়ার্ক থাকবে, যেগুলো তোমরা সলভ করবা। ওকে, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ bro. আচ্ছা, সো মারিয়া যে কোশ্চেন করছো যে ফিজিক্স থাকলে 70% মানুষ ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিং এর সাইডে যায়, ফর এক্সাম্পল সিএসসি এইসব। আমার ফোর্স এন্ড মোশন কম্পোনেন্টস এন্ড স্টাফ এগুলা পরে কি হবে? আমি তো পরে কোড করাই শিখবো, অ্যালগরিদমই শিখবো, তো লাভ কি? এখানের মধ্যে বেসিক্যালি তুমি যখন নাকি কি করবা, দেখো কোড করা শিখবে, এগুলা শিখবা, ভালো কথা। এখন ইঞ্জিনিয়ারিং এ গেলে যে সবাই শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ই করে এমন তো কথা না, বুঝছো মারিয়া? সবাই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ করবে এমন কোনো কথা নাই। তারা কি করবে? তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইতে পারে। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কি করবে? মেশিন কিভাবে কাজ করে ওই জিনিসটা নিয়ে কাজ করবে না, বলো মারিয়া? তো তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের তো এইগুলা জিনিস দরকার। দেন তুমি যে কোডিং করবা, কোডিং করে কি করবা? কোডিং করে তুমি সফটওয়্যার চালাবা। এখন এই যে সফটওয়্যার চলে, সফটওয়্যার কিসের উপর চলে? হার্ডওয়্যার না থাকলে কি সফটওয়্যার এক্সিস্ট করবে? না। সো তাহলে এই যে হার্ডওয়্যার কোনটা, কোন জিনিসটা কিভাবে কি কাজ করবে, হার্ডওয়্যারের কোনটা স্ট্রেংথ কত, হার্ডওয়্যারের কোনটা কতটুকু ফোর্স উইথস্ট্যান্ড করতে পারে। দেন এই যে তুমি ল্যাপটপের স্ক্রিন, মনে করো ল্যাপটপের স্ক্রিন এরকম ফোল্ড করতে পারো, কতগুলো 180 ডিগ্রি এরকম টার্ন করা যায়, কতগুলো পুরো 360 ডিগ্রি টার্ন করা যায়। সো তাহলে এগুলা জিনিস বানানোর জন্য তোমার কি লাগবে? ফোর্স কম্পোনেন্ট, এইগুলা জিনিসের কাজ লাগবে না, বলো? বুঝতে পারছো? তো তাহলে এগুলা জিনিস আমাদের অনেক বেশি দরকার দেখে এগুলা পড়া হয়, বুঝছো? আর তোমার কিন্তু মার্কস কিন্তু একটু কম আসছে, তোমার কিন্তু এগুলা ইমপ্রুভ করতে হবে আরো, ঠিক আছে? আমি জানি আমাকে রিসেন্ট ভালো করতে হচ্ছে। হার্ড লাগতেছে? আপাতত লাস্টে কয়েকটা ক্লাস নিচ্ছিলাম, আমাদের বাসায় সবার না না। হায় আল্লাহ। তো ওগুলা দেখো আস্তে আস্তে, ওগুলা ভিডিও গুলা তো থাকবে, ওগুলা দেখে তুমি কভার করো, ঠিক আছে? আর প্রবলেম হলে তো বলবাই। হ্যাঁ, হ্যাঁ ওকে, ঠিক আছে। ঠিক আছে। আল্লাহ হাফেজ।